নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন প্রখ্যাত মার্কিন সাহিত্যিক অ্যালেন গ্রান্টের লেখা ছোট গল্প ডেড ম্যানস হ্যান্ড অবলম্বনে পীড়নকামী প্রেতাত্মা। বাংলা রূপান্তর উৎপল ঝা। অজন্তা পাবলিশার্সের সাহেব ভূতের রহস্য গ্রন্থটি থেকে আমরা চয়ন করেছি এই গল্পটি। আমাদের পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী প্রদীপ বারিক মহাশয়কে। শ্রুতিনাট্যরূপ দেবাশিস পাল। বিভিন্ন চরিত্রে রয়েছেন ডক্টর উইলসন জীবেশ ভট্টাচার্য, এরিক স্বাগতা পাল, এলিজা সুস্মিতা চক্রবর্তী, ভ্যান বুরেন শান্তনু পাল, প্যাটেল হীরালাল শীল। লেখকের চরিত্র চিত্রণে ডক্টর সপ্তর্ষি রায় এবং ডোনোভানের ভূমিকায় দেবাশিস পাল। লেখক হিসেবে কিছুটা প্রতিষ্ঠা লাভের পর উন্নতি হলো আমার আর্থিক অবস্থার। আর তখনই ভাড়া বাড়ি ছেড়ে সপরিবারে সুখে বসবাসের জন্যে লন্ডনের গ্রিনউইচে একটি সুন্দর বাংলো প্যাটার্নের বাড়ি কিনলাম। দামটা বিস্ময়করভাবেই বেশ সস্তা। আসলে বাড়ির মালিক ছিলেন বিপত্নিক ও নিঃসন্তান, তাই তার মৃত্যুর পর এ বাড়ির ওয়ারিশ হলেন তাঁর একমাত্র ভাইপো। তিনি পড়ে পাওয়া 14 আনা এই সম্পত্তি জলের দামে বিক্রি করে দিলেন আমাকে। প্রায় 10 বছরের অব্যবহারে বাড়ির রং মলিন হয়ে গেছে, খসে পড়েছে 2-1 জায়গার পলেস্তরা। মিস্ত্রি লাগানো হলো মেরামতের জন্যে। এই সময় এই ঘর পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেলাম পুরনো একটা ডায়েরি। সেখানে সযত্নে লেখা রয়েছে নিত্যদিনের দিনলিপি। অনুমান করলাম এটা নিশ্চয়ই গৃহস্বামীর। কাজের শেষে সন্ধ্যাবেলায় ফায়ার প্লেসের সামনে বসে আছি কফির পেয়ালা নিয়ে। ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডা, বাইরে অল্প তুষার পড়ছে। হঠাৎ মনে পড়ল দুপুরে পাওয়া সেই ডায়েরিটার কথা। কৌতূহলী হয়ে উঠল আমার লেখক সত্তা। একটা চুরুট ধরিয়ে পড়তে শুরু করলাম। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার জীবনে। মাত্র দু মাসে আমূল বদলে গেল আমার জীবন। নিঃশেষিত হয়ে গেল আমার সমস্ত সুখ শান্তি। পেশায় আমি মেকানিক। একটা ডাই স্ট্যাম্প মেশিন সারাবার জন্য আমার ডাক পড়েছিল ভ্যান বুরেনের ফ্যাক্টরিতে। নিরুপায় হয়ে আমাকে ডেকেছিল ভ্যান বুরেন। বলেছিল, ডোনোভান, খুব বিপদে পড়েছি ভাই। কালকের মধ্যে অর্ডার সাপ্লাই করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে আমার সব অর্ডার। কাজটা অবশ্য এমন কিছু কঠিন নয়। বেল্টের খাঁজে কিছু একটা জড়িয়ে মেশিনটাকে আটকে দিয়েছে। আমি পাওয়ার অফ করে মিনিট 20 মধ্যে আটকে যাওয়া জিনিসগুলোকে সরিয়ে নতুন বেল্ট লাগিয়ে দিলাম। আবার হেল্পারকে বললাম পাওয়ার অন করে দিতে। মুহূর্তের অন্যমনস্কতা। হঠাৎ বুরেন চিৎকার করে উঠল, ডোনোভান, সাবধান! আমি চমকে উঠে দেখি কয়েকটা ওজনের পাটাতনটা প্রচন্ড বেগে নেমে আসছে। আমি লাফ দিয়ে সরে যাওয়ার চেষ্টা করলাম। প্রায় বেরিয়ে এসেছি। এমন সময় ডান হাতে আমার প্রচন্ড যন্ত্রণা। নিজের আর্ত চিৎকার শুনতে শুনতে অজ্ঞান হয়ে গেলাম আমি। যখন জ্ঞান হলো তখন আমি ডাক্তার উইলসন নার্সিং হোমে। আমার ডান হাত জুড়ে
প্রচন্ড ব্যান্ডেজ। অ্যানাস্থেশিয়ার প্রভাব কমতে শুরু করেছে। হাত জুড়ে প্রচন্ড ব্যথা। আর আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন ডক্টর উইলসন। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, সরি মিস্টার ডোনোভান, আপনার ডান হাতটা রাখা গেল না, একেবারে থেঁতলে গিয়েছিল। মরফিনের আচ্ছন্নতার মধ্যেও আমি আটকে উঠলাম। বললাম, আমার বেঁচে থাকার কি অর্থ থাকলো ডক্টর? এক হাত নিয়ে মেকানিকের জীবন যে অর্থহীন। ডাক্তার আমাকে আশ্বস্ত করে বললেন, না না না, হতাশ হবেন না, হতাশ হবেন না মিস্টার ডোনোভান। আপনার ক্ষেত্রে নতুন টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, ট্রান্সপ্ল্যান্ট। ইউ আর রিয়েলি লাকি। কবজি থেকে আপনার হাতের তালু এমন মসৃণ ভাবে কেটেছে যে আমরা নতুন টেকনিকে একটা অন্য হাত জুড়ে দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, বলছেন কি ডক্টর হাসান? একটা নতুন হাত আমার শরীরে? ডাক্তার স্মিত হেসে বললেন, আপনি ঠিকই শুনেছেন মিস্টার ডোনোভান, আমরা নতুন একটা হাত জুড়ে দিয়েছি আপনার শরীরে। এরকম কেসে অবশ্য রিজেকশনের ভয় থাকে, কিন্তু ডোনারের সঙ্গে আপনার টিস্যু একদম ম্যাচ করে গেছে। তাই আশা করা যায় যে আপনার শরীর নতুন হাতটা অ্যাকসেপ্ট করবে। একটু ধৈর্য ধরুন, ভাগ্য সহায় হলে কয়েক মাসের মধ্যে আপনি একজন তরতাজা নতুন মানুষ। 3 সপ্তাহ পরে প্লাস্টার কাটা হলো। আমি দেখতে পেলাম আমার প্রতিস্থাপিত হাতটা আমার হাতের চেয়ে একটু বেশি লম্বা, আর পুরো হাতটাই রোমশ। কমনীয়তার যেন লেশ মাত্র নেই, ঠিক যেন কোনো মুষ্টিযোদ্ধার হাত। আমি কেমন যেন দিশাহারা বোধ করতে লাগলাম। হাতটা আমার শরীরের সঙ্গে সম্পূর্ণ বেমানান, কিন্তু একটা হাতের গুরুত্ব তো কম নয়। ডাক্তার বললেন, জোড়া জায়গায় টিস্যুগুলো বেশ মিলে গেছে। মিস্টার ডোনোভান, আপনি হাতে সাড়া পাচ্ছেন তো? আমি বললাম, হ্যাঁ ডক্টর, পাচ্ছি। কেমন একটু চিনচিন করছে। ডাক্তার উজ্জ্বল হাসি হেসে বললেন, ভেরি গুড সাইন। তবে এখনই বেশি নড়াচড়া করবেন না, সামনের সপ্তাহ থেকে ফিজিওথেরাপি শুরু হবে। ধীরে ধীরে আমার হাতের সুস্থতা একেবারে স্বাভাবিক জায়গায় চলে এলো, কিন্তু একটা জিনিস ক্রমশই স্পষ্ট হতে লাগলো আমার কাছে। হাতটা আমার নিয়ন্ত্রণাধীন নয়। কখনো কখনো হাতটা নিজের ইচ্ছে কাঁপতে থাকে। প্রাণপণ চেষ্টা করেও আমি তাকে সামলাতে পারি না, যেন আমার কবজির ওপর একটা খ্যাপা মাকড়সা নড়ে চড়ে বেড়াচ্ছে। আমি বাঁ হাত দিয়ে বুকের কাছে ডান হাতটাকে চেপে রাখবার চেষ্টা করি, কিন্তু এই বেপরোয়া ডান হাতটা প্রচন্ড শক্তিতে আমার বাঁ হাতের আঙুলগুলোকে বেঁকিয়ে দেয়, যতক্ষণ না আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি। এরপর আর ঘটনাগুলো শুধু আমার নিজের শরীরের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বাইরেও অঘটন ঘটতে লাগলো। সেদিন কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে বাড়ি ফেরার সময় একবার ঘনিষ্ঠ প্রতিবেশী জন প্যাটেলের দোকানে ঢুকেছি। কিছুক্ষণ কথা বলে আমি বেরিয়ে আসবো, এমন সময় প্যাটেল বলল, এক্সকিউজ মি মিস্টার ডোনোভান, আপনি কি বইটা কিনবেন? আমি অবাক হয়ে বললাম, কোন বইটা? প্যাটেল বলে উঠল, কেন, আপনার হাতের বইটা, দ্য টেরিফিক ঘোস্ট স্টোরিজ। আমি অপ্রস্তুত হয়ে বললাম, এক্সট্রিমলি সরি প্যাটেল, আমি খেয়াল করিনি। আমি খেয়াল না করেই বইটা। তারপর
বইটা বুক রেখে রাখতে যাচ্ছি, এমন সময় ডান হাতটা এক মারাত্মক কাণ্ড করে বসলো। প্রচন্ড শক্তিতে বইটা ছুঁড়ে মারলো প্যাটেলের মুখের ওপর। প্রচন্ড চিৎকার করে মুখ ঢেকে মাটিতে বসে পড়লো প্যাটেল। তাকিয়ে দেখি প্যাটেলের চশমাটা ছিটকে পড়েছে দূরে। আমার এই অপ্রত্যাশিত অদ্ভুত আচরণে প্যাটেল একই সঙ্গে বেশ আহত আর বিস্মিত। আর আমার অবস্থা তো ভাষায় প্রকাশ করার নয়। হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। প্যাটেল যেহেতু আমার বহুদিনের অন্তরঙ্গ প্রতিবেশী এবং অত্যন্ত সজ্জন মানুষ, তাই ব্যাপারটা বেশি দূর করালো না। বারবার মার্জনা ভিক্ষা করলাম আমি। অনেকক্ষণ চুপ করে থাকার পর প্যাটেল শুধু একটা কথাই বলল, আপনি মানসিক ভারসাম্য হারাচ্ছেন মিস্টার ডোনোভান। অবিলম্বে সাইকিয়াট্রিস্ট দেখান, নয়তো আরো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, আমি বলে দিলাম। তারপর বিষণ্ণ মনে পথে হাঁটছি। এমন সময় আমাকে দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করে ডাকলেন লোকাল লাফিং ক্লাবের সেক্রেটারি মিসেস এলিজা ম্যাকলাউড। সদা হাস্যময়ী প্রৌঢ়া মহিলা। হাসতে হাসতেই আমাকে বললেন, I am really so happy, Mr. Donovan. আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে খুব দুশ্চিন্তায় ছিলাম। Thank God, now you are perfectly cured. Congratulations for your rapid recovery, Mr. Donovan. করমর্দনের জন্য গভীর আন্তরিকতার সঙ্গে নিজের হাতটা বাড়িয়ে দিলেন এলিজা। আর আমার ডান হাতটা যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ক্ষিপ্র শিকারীর মতো চেপে ধরল মিসেস এলিজার হাত। এলিজা বলে উঠলেন, বাহ, ফাইন। যেভাবে শক্ত করে আমার হাতটা ধরেছেন, তাতে বুঝতে পারছি আপনার হাতের জোর সম্পূর্ণ ফিরে এসেছে। এবার ছাড়ুন মিস্টার ডোনোভান, আমার কিন্তু একটু লাগছে। মিস্টার ডোনোভান, এখন খুব লাগছে আমার। মনে হচ্ছে হাতটা ভেঙে যাবে। ছাড়ুন বলছে, ছাড়ুন। প্রাণপণে প্রচন্ড একটা ধাক্কায় আমাকে ঠেলে ফেলে দিয়ে নিজেকে মুক্ত করলেন এলিজা। তারপর আমার দিকে একটা ভয়ার্থ দৃষ্টিহীনে প্রায় দৌড়ে পালালেন। পরপর ঘটে যাওয়া এই দুটো দুর্ঘটনায় আমি তখন বিধ্বস্ত, বিপর্যস্ত। বারবার দেখতে লাগলাম আমার শরীরের সংযোজিত এই ডান হাতটাকে। আচ্ছা আমাকে কোন ভয়ানক পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে কিছু খেতে ইচ্ছে করলো না আমার। বড় অসহায় লাগছে নিজেকে। খুব ইচ্ছে করছে এরিকের সঙ্গে আবার এই কষ্টটাকে আমি ভাগ করে নিই। এরিক মাই লাভ, মাই লাইফ। আমরা দুজনকে ভালোবাসি। আমার অ্যাক্সিডেন্টটা না হলে গত মাসেই বিয়ে হয়ে যেত আমাদের। এরিক একটা স্কুলের ইতিহাসের শিক্ষিকা। গ্রিনউইচ থেকে 25 কিলোমিটার দূরে লিটল ভেনিসে মাকে নিয়ে একটা সুন্দর কটেজে ও থাকে। আমি যে কদিন হসপিটালে ছিলাম, স্কুল শেষেও আসতো, আমাকে সান্ত্বনা দিত, আমাকে শক্তি যোগাতো নতুন করে বাঁচার। সার্জারির পর যখন একটু একটু করে অ্যানাস্থেসিয়ার ঘোর কাটতে শুরু করেছে, প্রথমেই চোখ মেলে দেখেছিলাম এরিক। উদ্বিগ্ন মুখ আর জল ভরা দুটো চোখ। আমার মাথায় ওর কোমল হাতের স্পর্শ রেখে এরিক বলেছিল, ডোনোভান, মাতা মেরি আমার প্রার্থনা শুনেছেন। নাও ইউ আর এন্টায়ারলি আউট অফ ডেঞ্জার।
ডক্টর আমাকে বলেছেন তোমার অপারেশন সাকসেসফুল। আর আমি তোমাকে একলা থাকতে দেব না, সারাক্ষণ তোমাকে আগলে রাখবো। আমার ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলব ডোনেভান। আমি যন্ত্রণা কাতর স্বরেই বলেছিলাম, কিন্তু এরিক 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 যদি আমি পঙ্গু হয়ে যাই, যদি আমার হাত আর না সচল হয়। ডোনেভান, হ্যাঁ হ্যাঁ এরিক, একজন বিকলাঙ্গ অথর্ব মানুষের বোঝা তুমি। এরিক কোমল কণ্ঠে বলেছিল। আমি তোমাকে ভালোবাসি ডোনেভান। যদি তুমি ভাগ্যদোষে সুস্থ নাও হও, তবু আমার ভালোবাসা ফুরিয়ে যাবে না। এত ভাবছো কেন? আমি তো চাকরি করি, সেটুকু টাকায় দুজনে ঠিক চলে যাবে। তোমার এরিক তোমার সব দুঃখ, সব হতাশা, সব চোখের জল মুছে দেবে গো। কাল রবিবার, তাই ঠিক করলাম সকালেই পৌঁছে যাব আমি এরিকের বাড়ি। সব কথা বলে আমার মনের ভার আমি লাঘব করব। আমি যখন এরিকের বাড়ি পৌঁছলাম, তখন সামনের গির্জার ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজছে। এরিকের মাও গির্জায় গেছেন রবিবারের প্রার্থনার স্বার্থে। বাড়িতে এরিক সম্পূর্ণ একা, তাই আমাকে দেখে গভীর আবেগেও ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। এরিক বলল, আমার কি ভালো লাগছে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে সে আগের মতো আমার কাছে আসতে পেরেছো ডোনেভান। মাই ডার্লিং, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। এরিকের উষ্ণতার আশ্লেষে আবিষ্ট হচ্ছে আমিও। কামনা তপ্ত কণ্ঠে বললাম, এরিক এরিক খুব সুন্দর তুমি। তোমার চোখ, তোমার গোলাপি পাতলা দুটো ঠোঁট আমাকে পাগল করে দেয়। এরিক 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 তোমার কোমল পেলব গলা আমার এই ডান হাতে আমার পিষে ফেলতে ইচ্ছে করছে। আমি অনুভব করতে পারছি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বজ্র কঠিন লোমশ ডান হাতটা সারাশির মতো চেপে বসতে চাইছে এরিকের গলায়। আমার মুখ দিয়েও যেন সে বলিয়ে নিচ্ছে তার নিষ্ঠুর বিভৎস ইচ্ছের কথা। এরিক প্রায় মৃত্যু মুখে, যন্ত্রণায় নীল হয়ে গেছে মুখটা, চোখ বেরিয়ে আসতে চাইছে, প্রাণ প্রাণে আর্তনাদ করছে এরিক। এমন সময় আমার চোখ গিয়ে পড়লো উল্টো দিকের দেয়ালে টাঙানো ক্রুশবিদ্ধ যিশুর ছবিটার দিকে। আর নিমেষের মধ্যে শিথিল হয়ে গেল আমার ডান হাতের আসরিক বজ্র মুষ্টি। মুক্ত হয়ে দৌড়ে পালালো এরিক। ভেতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তুমি কখনো আসবে না, তুমি খুনি, তুমি শয়তান, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, কোনোদিন এখানে আসবে না। কেমন ভাবে কি করে আমি এতটা পথ পেরিয়ে বাড়ি পৌঁছলাম জানি না। আমি বুঝতে পারছি না কি আমার ভবিতব্য। হঠাৎই যেন আমার অন্তরাত্মা বলে উঠল, জানতে হবে, যেমন করেই হোক জানতে হবে এই রোমশ কালো হিংস্র হাতটার ইতিবৃত্ত। সেদিন সন্ধ্যেতেই অবসন্ন শরীরটাকে কোনোভাবে টেনে নিয়ে গেলাম ডক্টর উইলসনের চেম্বারে। হাত জোর করে কাতর কণ্ঠে বললাম,
ডাক্তার উইলসন, ডাক্তার উইলসন, দয়া করে আমাকে সত্যিটা বলুন। এই হাতটা আপনি পেলেন কোথা থেকে? এটা কার হাত? ফর গডস সেক স্পিক দ্য ট্রুথ। মাতা মেরির দোহাই, আমাকে আর অন্ধকারে ফেলে রাখবেন না। কিছুক্ষণ চুপ করে থেকে ডাক্তার উইলসন বললেন, মিস্টার ডোনোভান, জানি না কেন আপনি এত অস্থির হয়ে আমার কাছে ছুটে এসেছেন। আচ্ছা, বলছি, দাতার নাম অ্যালেক্স হেবডেন, একজন ভয়ানক মনোরোগী। 3 জন মানুষকে শ্বাসরোধ করে হত্যা করায় তাকে শেষ পর্যন্ত অ্যাসাইলামে রাখা হয়। সেখানে নিজেই নিজের কণ্ঠ রোধ করে আত্মহত্যা করেছে। মৃত্যুর পর সেই বেওয়ারিশ শরীরটার অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব সতেজ ছিল, আইডল ফর ট্রান্সপ্লান্টেশন। আপনার অবস্থাও তখন খুব ক্রিটিক্যাল, তাই বাধ্য হয়ে আমাদের মেডিকেল বোর্ড এই ডিসিশন নেয়। But why are you worried, Mr. Donovan? Anything wrong? কোন উত্তর দেওয়ার শক্তি তখন আমার ছিল না। টলতে কোন রকমে আমি বাড়ি ফিরলাম। আবার শেষ সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। আজ ওর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। আমি তো মেকানিক। অনেক যন্ত্রই তো সযত্নে রাখা আছে আমার বাড়িতে। আচ্ছা, ইলেকট্রিক কাটারটা কোথায়? ইলেকট্রিক কাটার চালিয়ে এই ডান হাত থেকে আমার শরীর থেকে কেটে বাদ দেবো আমি। ছাড়া তো আমার মুক্তির আর কোনো উপায় নেই। আমার মুক্তির তো আর কোনো উপায় নেই। এই অশুভ শক্তির কবল থেকে মুক্ত হতে চাই আমি মুক্তি চাই। ডায়েরির লেখা এখানেই শেষ। বেড়ে গেল আমার লেখক সত্তার অদম্য কৌতূহল। এই রোমাঞ্চকর, প্রায় অবিশ্বাস্য ঘটনার শেষটুকু আমাকে জানতেই হবে। পাড়া প্রতিবেশীদের কাছে নানাভাবে অন্বেষণ করে জানলাম হতভাগ্য ডোনোভানের অন্তিম পরিণতির কথা। নিজের ডান হাত দিয়ে নিজের কণ্ঠরোধ করে মৃত্যুবরণ করেছে ডোনোভান। সঠিক অর্থে বলতে গেলে নিহত হয়েছে আততায়ী ডান হাতের নিদারুণ নিষ্পেষণে। অবাঞ্ছিত রোমশ হাতটাকে নিজের দেহ থেকে বিচ্ছিন্ন করা আর তার হয়ে ওঠেনি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।